গত পার্টে আমরা দেখেছিলাম কিভাবে একজন ইনফ্লুয়েন্সার খুশি একটি মার্ডার কেসে ফেসে গিয়েছিল। মার্ডার হওয়া ব্যক্তি অর্থাৎ রোহিতের অতীত সম্পর্কেও আমরা জেনেছিলাম। দেখেছিলাম কিভাবে একজন পাওয়ারফুল এনজিও অ্যাক্টিভিস্ট দীপিকার সাথে খুশির পরিচয় হয়েছিল, যে খুশিকে সাহায্য করে। যারা প্রথম পার্ট দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। লিংক পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করছি প্রথম পার্টের পর থেকে। তারপর দীপিকা বিদায় নিয়ে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই দীপিকা একটি নিউজ চ্যানেলে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছে। রিসেন্টলি আদিবাসীদের সাথে স্মাগলারদের নিয়ে পুলিশের ঝামেলা হয়েছে। সেই ঝামেলার মাঝে আদিবাসীরা আইন ভঙ্গ করেছিল। আজকের ডিবেট সেই টপিক নিয়েই। উপস্থাপক যখন এই ব্যাপারে দীপিকার মতামত জানতে চায় তখন দীপিকা একটা কথা বলে, সেটা হলো আমি আইন ভঙ্গ করার পক্ষে না, কিন্তু যদি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে আইন ভাঙাতে আমি কি অখুশি, আমি বলবো না। তারা যেটা করেছে সেটা আইন এবং জাস্টিসের ব্যর্থতার ফল। প্রোগ্রাম শেষে দীপিকা এসে একজন রিপোর্টারের সাথে কথা বলে। সে জানতে পারে রিপোর্টারটিকে খুশির আপলোড করা সব ভিডিও দেখে দেখে কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক বের করতে বলা হয়েছে। দীপিকা বলে, কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে কি হবে? মেয়েটি বলে, স্যার প্রাইম টাইমে ইনফ্লুয়েন্সাররা কিভাবে সমাজকে ধ্বংস করছে সেটা নিয়ে কথা বলতে চাই। দীপিকা বলে, তাতে খুশির কি দোষ? ইনফ্যাক্ট এক্ষেত্রে খুশি তো নিজেই ভিকটিম। মেয়েটি উত্তর দেয়, সব নিউজ চ্যানেলে এই থিমের নিউজই চলছে আর যথেষ্ট টিআরপিও পাচ্ছে। তাদের কথার মাঝেই খুশি নতুন একটি ভিডিও আপলোড করে যেখানে সে বলছিল সবাই কেমন আছেন। গতকালের পর রিল পোস্ট করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পড়ে ভাবলাম বিষয়টি নিয়ে আমার ক্লিয়ারিটি দেওয়া উচিত। গতকালের ঘটনার পর পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমার ব্যাকগ্রাউন্ডও চেক করেছে, আমার উপর ট্রেসপাসিং এর দোষ দিচ্ছে। এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না। ফ্যামিলি, পুলিশ সবাই আমাকেই দোষ দিচ্ছে। কাছের বন্ধুগুলো ফোন তুলছে না। ল্যান্ডলর্ড বাসা থেকে বের করে দিয়েছে। কোথাও ঠাঁই না পেয়ে লজে উঠেছি। কিন্তু এত কিছুর পরও শ্রুতি আমাকে ছেড়ে যায়নি। আমি জানি না পরবর্তীতে কবে ভিডিও বানাতে পারবো। আমি জানি আমার দোষ ছিল, আমার উচিত হয়নি এভাবে কারোর বাড়িতে ঢোকা। দীপিকা ভিডিওটি দেখে শ্রুতিকে কল করে জিজ্ঞেস করে, তোমরা প্রাচীর বাসায় যেতে চেয়েছিলে? শ্রুতি জানায় প্রাচীর বাবা মা খুশিকে রাখতে রাজি হয়নি। তখন দীপিকা বলে, আমাকে কল করোনি কেন? মিডিয়ার লজের ঠিকানা পেয়ে গেলে কি হবে বুঝতে পারছো? যাই হোক, আমি একটি এনজিও চালাই, আমি ওখানে তোমাদের থাকার ব্যবস্থা করছি, ঠিকানা পাঠিয়ে দিলে চলে আসবে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই দীপিকা শ্রুতি এবং খুশির সাথে দেখা করতে এসেছে। দীপিকা রুমে এসেই দেখতে পায় খুশির মাথায় কাপড় বাঁধা। কি হয়েছে জিজ্ঞেস করলে খুশি জানায় তেমন কিছু না, মাইগ্রেনের ব্যথা। দীপিকা খুশিকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি গত রাতে তোমার ঘুম হয়নি, বাসার অবস্থা কেমন? খুশি মলিন মুখে উত্তর দেয়, মায়ের শরীর অনেক খারাপ, বাবা নার্স খুঁজছেন, পেলেই তাকে মায়ের দায়িত্ব বুঝিয়ে এখানে চলে আসবেন। এরই মাঝে শ্রুতি জানিয়ে আসলে দীপিকা তাকে জিজ্ঞেস করে বাড়িতে কোনো জিনিস লাগবে কিনা, লাগলে তাকে বলতে, সে পাঠিয়ে দেবে। শ্রুতি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, দিদি এই বাড়িটা আপনার? দীপিকা উত্তর দেয়, না, এনজিওর। যখন ইভেন্ট হয় তখন ভলেন্টিয়াররা এখানেই থাকে। খুশি অপ্রস্তুত হয়ে বলে, তাহলে কবে নাগাদ বাড়ি খালি করতে হবে? দীপিকা বলে, কেন, বাড়ি পছন্দ হয়নি? শোনো, তোমাদের নাম আমি ভলেন্টিয়ার লিস্টে দিয়ে দিয়েছি। কেস থেকে ছাড়া পেতেই আমাদের হয়ে কাজ করে দিও। ততদিন শুধু কেসের উপরেই ফোকাস করবে। খুশি উত্তর দেয়, আমি বুঝতে পারছি না কি করা উচিত। দীপিকা বলে, শোনো খুশি, এখন তোমার নাম এফআইআর এ আছে। কোর্টে চার্জশিট ফাইল করার আগেই তোমার নাম সাসপেক্ট লিস্ট থেকে উইটনেস লিস্টে নিয়ে আসতে হবে। খুশি জানতে চাই সেটা কিভাবে হবে। দীপিকা বলে, আমার মনে হয় না পুলিশ তোমাকে সন্দেহ করছে, তাদেরও তো কিছু প্রোটোকল ফলো করতে হয়। পুলিশ প্রথমে তোমার এবং রোহিতের পাস্ট সম্পর্কে খোঁজ নেবে, কর্মস্থলে খোঁজ নিয়ে কানেকশন খোঁজার চেষ্টা করবে, তারপর ইনভেস্টিগেশন অনুসারে চার্জশিট ফাইল করবে। খুশি বলে, তাহলে তো অনেকদিন সময় লাগবে। খুশি অনেক ভেঙে পড়েছিল, তার আর এত ঝামেলা সহ্য হচ্ছিল না। সেটা দেখে দীপিকা বলে, তবে আমরা একটা কাজ করতে পারি, আমরা পুলিশের কাজকে আরো সহজ করে দিতে পারি। বর্তমানে কেসের একমাত্র এভিডেন্স তোমার বানানো ভিডিওটা। এছাড়া যদি আমরা আরো কোনো এভিডেন্স কালেক্ট করতে পারি তাহলে পুলিশের কাজ আরো সহজ হয়ে যাবে। খুশি জানতে চাই, আমরা কি ইনভেস্টিগেশন করব? দীপিকা মুচকি হেসে বলে, আমরা না, আমার এনজিওর সাথে অনেক প্রাইভেট ইনভেস্টিগেটর এবং লয়ার যুক্ত আছেন, আমরা চাইলে তাদের সাহায্য নিতে পারি। তারপর বরুণ নামের একজনকে কল করে। দৃশ্যপট পরিবর্তন হয় প্রাইভেট ইনভেস্টিগেটর বরুণের কাছে। বরুণ রোহিতের বিল্ডিং এর নিচে একটি জুসের দোকানে এসে ভাব জমানোর চেষ্টা করছিল যাতে অন্তত কিছু ইনফরমেশন পায়, কিন্তু দোকানদার বাড়তি একটি কথাও বলে না। বরুণ যখন দোকানদারের সাথে কথা বলছিল তখন রবি এজেন্সির সেই রবি আর চোখে বরুণকে দেখতে শুরু করে। বরুণ হতাশ হয়ে রোহিতের বিল্ডিং এর ওয়াচম্যানের সাথে কথা বলতে আসে। বরুণ আশা করছিল ওয়াচম্যান হয়তো তাকে রোহিত সম্পর্কে বেশ ভালো কিছু ইনফরমেশন দিতে পারে, তাই সে ওয়াচম্যানের পকেটে হাজারখানেক টাকা গুঁজে দেয়। পরে জানতে পারে এই ওয়াচম্যান আজকে এসেছে, কারণ আগের ওয়াচম্যানকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। রবি এখানেও বরুণকে ফলো করছিল। রবি বরুণকে ফলো করার সময় বরুণ এবং তার অ্যাসিস্ট্যান্টের কাছে ধরা পড়ে যায়। পরের সিনে দেখা যায় তারা তিনজন একটি রেস্টুরেন্টে এসে বসেছে। বরুণ রবি
রবিকে নিজের পরিচয় দেয়। তার পুরো নাম বরুণ বেগ। সে একটি এনজিওর হয়ে কাজ করে। রবি জানতে চায় এনজিও পুলিশের কাজ কেন করছে। বরুণ জানায় ব্লগার খুশি তাদের এনজিওর লোক, তাই এনজিও তাকে কেসে সাহায্য করতে চায়। রবি বরুণকে সাহায্য করতে না চাইলে বরুণ তার অ্যাসিস্ট্যান্টকে বলে খুশিকে কল করতে, কিন্তু রবি তাকে থামিয়ে দিয়ে বলে সে সরাসরি এনজিওর অফিসে খুশির সাথে দেখা করতে চায়। তারপরে সে সবটা জানাবে। তার কাছে রোহিত সম্পর্কে এমন কিছু তথ্য আছে যেটা পুলিশ 6 মাসেও খুঁজে বের করতে পারবে না। সিন শিফট হয়। দীপিকা খুশিকে নিয়ে এনজিও অফিসে রবির সাথে দেখা করতে এসেছে। দীপিকা জিজ্ঞেস করে রোহিতকে তুমি চাকরি দিয়েছিলে তাই না? নিশ্চয়ই অনেক টাকা বেতন পেত। রবি বলে শালা আস্ত চোর ছিল, মানুষের টাকা মেরে দিত। এই তো 4 দিন আগে ওর গ্রাম থেকে ফয়সাল নামের একজন এসেছিল। ও বলল রোহিত ওর 20 লাখ টাকা মেরে দিয়েছে। আমার অফিসে এসে ভাঙচুরও করেছিল। বরুণ বলে তুই ওকে রোহিতের অ্যাড্রেস দিয়েছিলি? বরুণ জানায় সে অ্যাড্রেস দেয়নি, তবে রোহিত কখন কোথায় যেত সেটা বলেছিল। এরপর সরাসরি খুশির ভিডিওতে রোহিতের লাশ দেখেছিল। দীপিকা তাকে আরো কিছু প্রশ্ন করতে চায়, শিওর হতে চেয়ে রবি আসলে কিছু জানে কিনা। রবি কোনো কাজের কথা বলছে না দেখে দীপিকা উঠে যেতে গেলে রবি তাকে থামিয়ে দিয়ে বলে আমি বলছি ম্যাডাম আপনি একটু বসুন। রোহিতকে কে মেরেছে আমি জানি না, তবে কেন মেরেছে সেটা জানি। রোহিতের আসল নাম রোহিদাস ছাবান। 6 মাস আগে গ্রাম থেকে টাকা চুরি করে এনে এখানে আরামে জীবনযাপন করছিল। প্রথম যেদিন আমার অফিসে এসেছিল সেদিন সিভি পর্যন্ত ছিল না। আমার কাছ থেকে লিস্ট নিয়েছিল কি কি কাগজপত্র লাগবে। এরপর থেকে রোজ রোহিত রবির সাথে দেখা করত, কখনো চা সিগারেট তো কখনো প্রসাদের বাহানায়। ততদিনে রোহিত নিজের সব কাগজপত্র ঠিকঠাক সাবমিট করে দিয়েছিল। রবি তাকে অনেকগুলো জব অপশন দেয়, কিন্তু রোহিত ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি চাচ্ছিল। এরপর একদিন বিপিনের সাথে দেখা হলো। সেদিন রবি ও রোহিত দোকানে বসে চা খাচ্ছিল। রবি রোহিতকে একটি কাজের কথা বলে যেটা দুবাইতে। রোহিত চাকরিটি করলে পরবর্তী 10 বছরে তার একটা বাড়ি বানাতে পারবে, কিন্তু রোহিত মানা করে দেয়। রবি বলে অমন চাকরির জন্য লোক আমাকে দ্বিগুণ কমিশন দিতে চায়। রোহিত বলে দরকার হলে তুই 4 গুণ নিস, তারপরও আমার ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিই লাগবে। রবি তার দিকে সন্দেহের চোখে তাকালে রোহিত বলে আমি ওই একটা কাজই ভালো পারি। রবি তাকে বলে মুম্বাইয়ের প্রতিটি গলিতে গলিতে তোর মতো 13-14 জন ইন্স্যুরেন্স এজেন্ট আছে। চায়ের দোকানদারকে দেখিয়ে বলে ও লন্ড্রি দোকানদারও এজেন্ট। রোহিত চাওয়ালাকে জিজ্ঞেস করে কত টাকার ইন্স্যুরেন্স নিয়েছে। চাওয়ালা বলে 20 লাখ টাকার। রোহিত বলে আপগ্রেড করিয়ে নিন, 30 লাখের নিচে লাইফ ইন্স্যুরেন্স নিতে হয় না। চাওয়ালা বলে 20 লাখ টাকা দুইটা আছে। রবি তার কথা হেসে দিলেও রোহিত আবারও বলে আপগ্রেড করিয়ে নিন, 30 লাখের নিচে নিলে সমস্যা হয়। রবি জিজ্ঞেস করে কি সমস্যা। রোহিত উত্তর না দিয়ে শুধুই বলতে থাকে সমস্যা হয়। তখনই একটি ছেলে এসে চাওয়ালাকে 500 টাকার নোট দিলে চাওয়ালা জানায় তার কাছে ভাঙটি নেই, হয় ছেলেটা অনলাইন পেমেন্ট করুক অথবা সেই টাকাটা তার অফিসে পাঠিয়ে দেবে। কিন্তু ছেলেটা কিছুতেই রাজি হয় না। সে চাওয়ালার থেকে 300 টাকা নিয়ে বাকি টাকা রেখে দিতে বলে, আর রবি ও রোহিতের চায়ের বিলটাও দিয়ে দেয়। রোহিত রবির কাছে জিজ্ঞেস করে ছেলেটা তার বন্ধু কিনা। রবি জানায় ছেলেটার নাম বিপিন, সামনের কল সেন্টারে জব করে। ছেলেটা ভালো না। রোহিত জিজ্ঞেস করে কেন। রবি উত্তর দেয় কল সেন্টারটা আসলে কল সেন্টার না, মানে কল সেন্টারই তবে খারাপ কাজের। রোহিত বলে মানে 18+ টাইপ। রবি জানায় বিপিনরা ক্রেডিট কার্ড স্ক্যাম করে, মানে ওটিপি চাওয়া পার্টি। রোহিতার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। রবি তাকে কি বলছিল তার মাথায় ঢোকে না। রাতে রোহিত ও রবি নেশা করে মোটরসাইকেল থেকে নেমে আইসক্রিম খেতে আসে। তখনই বিপিনদের কল সেন্টারে পুলিশের রেড পড়েছিল। রবি কথাটা রোহিতকে জানাতেই রোহিতের হাত থেকে আইসক্রিমটা নিচে পড়ে যায়। অন্যদিকে বিপিন পালাতে গিয়ে নিচে পড়ে গেলে রবি পুলিশ পুলিশ বলে চিৎকার করতে শুরু করে। রোহিত দ্রুত রবিকে চুপ করিয়ে বিপিনের কাছে গিয়ে দেখতে পায় সে পায়ে ব্যথা পেয়েছে। রোহিত আবারও রবির কাছে এসে বলে চল ওকে বাড়ি দিয়ে আসি। রবি রাজি হয় না, বলে ও ধোকাবাজ, ওকে সাহায্য করে বিপদে পড়বো নাকি? তোরা তো দরদ লাগে, তুই বাড়িতে নিয়ে যা। রোহিতের কথাটা বেশ পছন্দ হয়। রবি সেটা বুঝতে পেরে বলে আমি মজা করছিলাম, কিন্তু রোহিত রবিকে বাড়ি পাঠিয়ে দিয়ে বিপিনের কাছে চলে যায়। সেদিন থেকেই রোহিত, বিপিন ও কল সেন্টারের আরো কিছু ছেলের সাথে মেলামেশা শুরু করেছিল। এরই মাঝে রোহিতের ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিটিও হয়ে যায়। রবি কয়েকবার জানার চেষ্টা করেছিল তারা কি করছে, কিন্তু তারা বলেছিল তারা স্টার্টআপ শুরু করেছে। সে দীপিকাকে বলে আপনিই বলুন কোন স্টার্টআপে প্রথম দিন থেকেই লাখ লাখ টাকা ইনকাম হয়। ওরা খুব দ্রুত লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছিল। দামি ফোন, দামি বাইক, দামি কাপড় চোপড়। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, তবে উপরওয়ালা সবই দেখে। টাকা কড়ি আসা শুরু হতেই ওদের মাঝে গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল। দেখা যায় তারা একদিন সবাই বসে ড্রিঙ্কস করছিল, যেখানে রবিও ছিল। 2-1 কথায় টাকার শেয়ার নিয়ে রোহিত ও বিপিনের মাঝে হাতাহাতি শুরু হয়ে গেলে রবি বিপিনকে বাইরে সরিয়ে নিয়ে আসে। রবি বিপিনকে বলে তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন, ও তোর কত সাহায্য করেছে। বিপিন বলে সাহায্য? নিজের ফ্যামিলিকে পর্যন্ত ফ্রিতে সাহায্য করবে না ও। আমাকে পুলিশের কাছ থেকে বাঁচিয়েছিল কারণ ও নিজের টিম তৈরি করতে চাইছিল। রবি জিজ্ঞেস করে সমস্যা কোথায়, তোদের তো স্টার্টআপ। বিপিন হেসে উঠে বলে স্টার্টআপ? রবি ভাই তুমি অনেক বোকা। বিপিন উবারে ওঠার আগে রবিকে বলে শোনো, যদি কখনো লাইফ ইন্স্যুরেন্স করো তাহলে 30 লাখের উপরেই করবে, নয়তো আমাদের স্টার্টআপ খপ করে খেয়ে নেবে। বিপিন উবারে উঠতে গেলে রবি তাকে একপাশে সরিয়ে এনে জিজ্ঞেস করে 30 লাখের বেশি
কেন? বিপিন উত্তর দেয়, পলিসি 30 লাখের বেশি হলে পুলিশ ভেরিফিকেশন কম্পালসারি। মানে পুলিশ বাড়িতে এসে ভেরিফাই করে যায় কে মারা গিয়েছে আর ক্লেম পরিবারই করেছে কিনা। কিন্তু পলিসি যদি 30 লাখের নিচে হয় তাহলে পুলিশ ভেরিফিকেশন কম্পালসারি না। ওই শালা ইন্স্যুরেন্স কোম্পানিতে বসে এই ধরনের পলিসিগুলো খুঁজে বের করে, তার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলো আমরা তৈরি করে দিই। এই হলো আমাদের স্টার্টআপ। রবি অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, এত সহজ নাকি? কোনো না কোনো দিন তো অবশ্যই ধরা পড়ে যাবি। বিপিন হেসে উঠে বলে, কখন? যখন কেউ মারা যাবে আর তার ফ্যামিলি ক্লেম করবে তখন। ততদিনে আমরা টাকা খেয়ে বসে থাকবো। তবে এইসব আমরা আজীবন করব না। 20-30টা ক্লেম করে শেষ। এটা রোহিত দাদার কথা। বিপিন টলতে টলতে চলে যায় আর রবি হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রবি দীপিকাকে বলে, তারপর ওদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। দেখুন আপনি এই তথ্য দিয়ে কি কি করতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট, আমি ফ্যামিলিওয়ালা মানুষ, আমাকে পুলিশ কোর্ট কাচারি থেকে দূরে রাখবেন। বরুণ রবিকে প্রশ্ন করে, ফয়সাল অথবা বিপিনের কোনো ফোন নাম্বার অথবা ছবি আছে? রবি জানায় নাম্বার আছে কিন্তু বিপিনের ছবি নেই। তবে অফিসে সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেব। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বাসায় ফিরে কফি খেতে খেতে খুশি দীপিকাকে বলে, আপনার কি মনে হয় ওই লোক সত্যি কথা বলছে? পুলিশ বিনা প্রুফে বিশ্বাস করবে? দীপিকা উত্তর দেয়, প্রুফ খোঁজা পুলিশের কাজ, আমরা তো শুধু সাহায্য করব। আমার মনে হয় ও সত্যি কথাই বলছে, নয়তো চুপ থাকলেই পারতো। তবে একটা কথা সত্যিই বলেছে, পুলিশের এই পর্যন্ত পৌঁছাতে অন্তত 6 মাস সময় লেগে যেত। তাদের কথার মাঝেই শ্রুতি বাড়ি ফেরে। আজকে শ্রুতি যেই সিরিয়ালের লেখিকা, সেই সিরিয়ালের 100তম এপিসোড পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠান ছিল। দীপিকা মজা করে বলে, শ্রুতি চাইলে স্ক্যামারের পয়েন্ট অফ ভিউ থেকে একটি কাহিনী লিখতে পারে। শ্রুতি উত্তর দেয়, ঠিক, ভালোবাসা ও স্ক্যাম দুটোতেই ধোকা খাওয়ার আগে কাউকে বিশ্বাস করতে হয়। কথাটা শুনে দীপিকা ও খুশি বেশ ইমপ্রেসড হয়ে যায়। তাদের হাসি ঠাট্টার মাঝেই দীপিকার ফোনে ফয়সালের ছবি চলে আসে। সেটা দেখার পর খুশি বলে, একে চেনা চেনা লাগছে না? মনে হয় খুশির ভ্লগে দেখেছিলাম। কথাটা শোনার সাথে সাথেই দীপিকা খুশির ভ্লগটি ওপেন করে দেখতে শুরু করে। সেদিন মিনু ও খুশি রোহিতের বিল্ডিং এর লবিতে থাকাকালীন ফয়সাল তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়, যেটা ক্যামেরাতে ক্যাপচার হয়ে গিয়েছিল। দীপিকা ভিডিওটি সহ থানায় সন্দীপের সাথে দেখা করতে এসেছে। সন্দীপ দীপিকার কাছ থেকে ফয়সাল এবং রোহিত সম্পর্কে পাওয়া সকল তথ্য শুনে বেশ অবাক হয়, সাথে সাথে বেশ ইমপ্রেসড হয়। সে দীপিকাকে শাবাশি দিয়ে বলে, বাকি ইনভেস্টিগেশন 7-8 দিন পর থেকে শুরু করবে। দীপিকা কারণ জানতে চাইলে সন্দীপ জানায়, প্রাইম মিনিস্টার পরের সপ্তাহে মুম্বাইয়ে আসবে, তার সেফটির জন্য সবকিছু বন্ধ। দীপিকা এসিপির সাথে কথা বলতে চাইলে সন্দীপ জানায় কোনো লাভ হবে না, স্যার নিজেই বলেছেন কোনো কেসকে স্পেশাল ট্রিটমেন্ট না দিতে। দীপিকা হতাশ হয়ে বলে, ফয়সাল বিপিন এরা তো আর 7-8 দিন দেরি করবে না। সন্দীপ তাকে আশ্বস্ত করে বলে সে ঠিকই তাদের ধরে ফেলবে। তখন দীপিকা তাকে বলে, খুশি খুবই সিম্পল ব্যাকগ্রাউন্ডের মেয়ে, কোর্ট কাচারির ঝামেলা সে সহ্য করতে পারবে না। যেভাবেই হোক খুশির নাম সাসপেক্ট লিস্ট থেকে বের করে উইটনেস লিস্টে নিয়ে যেতে পারলে মেয়েটি একটি নর্মাল লাইফ পাবে। দীপিকাকে হতাশ হতে দেখে সন্দীপ বলে, ঠিক আছে, অর্ধেক দিন সময় দিতে পারবো, তাও আবার অফ দ্য রেকর্ড। দীপিকা তাতেই খুশি হয়ে যায়। সন্দীপ দীপিকার কাছে ফয়সাল ও বিপিনের অ্যাড্রেস চাইলে দীপিকা জানায় অ্যাড্রেস নেই, তবে ফোন নাম্বার আছে। সন্দীপ নাম্বারগুলো কালেক্ট করে একজনের কাছে পাঠিয়ে দিয়ে বলে 2-3 দিনের টাওয়ার লোকেশন বের করতে। পরের সিনে দেখা যায় তারা বিপিনের ফোন নাম্বার বন্ধ পেয়েছে, কিন্তু ফয়সালের নাম্বার ট্রেস করে জানতে পেরেছে সে কুরলা ওয়েস্টে কামলেনগরের আশেপাশে কোথাও আছে। তারা সম্ভাব্য লজের ঠিকানা বের করে ফয়সালকে ধরার জন্য বেরিয়ে পড়ে। সন্দীপরা সবাই ছিল সিভিল ড্রেসে, কারণ তারা অফ ডিউটি ইনভেস্টিগেশন করছিল। তারা প্রথমে একটি লজে গিয়ে তার মালিকের কাছে জিজ্ঞেস করে ফয়সাল এখানে এসেছিল কিনা। মালিক জানায় আসেনি। তারা বেরিয়ে এসে অন্য লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সন্দীপরা লজের মালিককে ফয়সালের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ফয়সাল এখানে এসেছিল কিনা। মালিক এক দেখাতেই বলে দেয়, জি স্যার। সন্দীপদের নিয়ে যেতে যেতে বলে, আমি আগেই টের পেয়েছিলাম এই লোক সুবিধার না। তারপর একটি রুমের সামনে আসে। রুমের দরজায় নক করলে ভেতর থেকে দরজা খুলে দিতেই লজের মালিক তেড়ে গিয়ে ভেতরে থাকা মানুষটিকে মারতে শুরু করে। সন্দীপ তাদের থামিয়ে দিলে দেখা যায় লোকটি ফয়সাল নয়। পুলিশ তাকে ধমক দিয়ে সরিয়ে দেয়। সন্দীপ দীপিকা হতাশ হয়ে চলে আসে। তারা লজ থেকে বের হওয়ার সময় ফয়সাল তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ভেতরে যাওয়ার আগেই সন্দীপ তাকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। মুখে পানির ছিটা পেয়ে ফয়সালের হুঁশ ফিরে আসে। সন্দীপের সহকারী জাভেদ ফয়সালকে চড় থাপ্পড় দিয়ে বলে, সব সত্যি কথা বলবি, তোর বিরুদ্ধে সলিড প্রমাণ আছে কিন্তু। ফয়সাল জিজ্ঞেস করে, কি প্রমাণ আছে স্যার? ওই ভিডিও? ওইগুলো কিছু না স্যার। সন্দীপ জিজ্ঞেস করে, রোহিতকে কেন খুন করেছিস? ফয়সাল বলে, আমি খুন করিনি, ও মারা গেলে তো আমারই লস, ও আমাকে টাকা দিতে চেয়েছিল। সন্দীপ জিজ্ঞেস করে ফয়সাল কি বলতে চাইছে। ফয়সাল বলতে শুরু করে, রোহিদাস আমাকে ও দাদা সাহেবকে বোকা বানিয়ে 20 লাখ টাকা নিয়ে পালিয়েছিল। আমি তো সাধারণ মানুষ, কিন্তু দাদা সাহেব অনেক বড় মানুষ, এই ব্যাপারটি তার ইগোতে লাগে। সে বলেছে যতদিন আমি টাকাটা না দিতে পারবো ততদিন আমাকে গ্রামে ঢুকতে দেবে না। 6 মাস হয়ে গেল পরিবারের সাথে দেখা করতে পারিনি। রোহিত তো একা, ওর তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমার তো পরিবার আছে। আমি অনেক খুঁজেও রোহিতকে পাইনি। হঠাৎ একদিন একটি কল এলো। সে বলেছিল ওই জব এজেন্টকে ধরলেই রোহিতকে পাওয়া যাবে। তার কথা মতো আমি রবিকে ধরে রোহিতের বাড়ির ঠিকানা না পেলেও ওর চা সিগারেট
খাওয়ার ঠিকানা ঠিকই পেয়ে গিয়েছিলাম। একদিন রোহিত চা খাওয়ার সময় হঠাৎ ফয়সাল তার উপর অ্যাটাক করে। সে রোহিতকে মারতে মারতে একটি কথাই বলছিল যে আমার টাকা দে। তাদের মারামারির মাঝেই একজন কনস্টেবল চলে এলে ফয়সাল তাকে রোহিতকে ফ্রড কেসে অ্যারেস্ট করতে বলে, কিন্তু কনস্টেবল উল্টো মারপিটের জন্য ফয়সালকে ধরে নিয়ে যেতে চায়। তখন রোহিত এগিয়ে এসে বলে, স্যার এটা ফ্যামিলি ম্যাটার, ও আমার ভাই হয়। হ্যান্ডশেকের বাহানায় ঘুষ দিয়ে পুলিশকে পাঠিয়ে দেয়। তারপর ফয়সালকে নিয়ে একটু রেস্টুরেন্টে এসে বসে। ফয়সাল রোহিতের কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে বারবার বলছিল তাকে তার টাকাটা বুঝিয়ে দিতে। রোহিত তাকে বলে 20 লাখের জায়গায় সে ফয়সালকে 25 লাখ দেবে। ফয়সাল কথাটা বিশ্বাস করতে চায় না। রোহিত জানায় সে এখন প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ইনকাম করে। ফয়সালের টাকা শোধ করতে তার কোনো সমস্যাই হবে না। ফয়সাল রোহিতের জন্য সমস্যা না, বরং সমস্যার সমাধান। তার বর্তমান বিজনেস পার্টনার তাকে ধোকা দিচ্ছে। নয়তো ফয়সাল তার ঠিকানা কিভাবে পেল? ফয়সাল বলে একজন ফোন করেছিল। রোহিত উত্তর দেয় জানতাম। নাম কি বলেছে? বিপিন, তাই না? আসলে রোহিত চাইছিল ফয়সালের মতো বিশ্বস্ত মানুষকে তার পার্টনার বানাতে। সে ফয়সালকে বলে সন্ধ্যায় তার বাড়িতে এসে দেখা করে টাকাটা নিয়ে যেতে। তারপর বিদায় নিয়ে চলে যায়। বের হওয়ার আগে ফয়সালকে নিজের ঠিকানা মেসেজ করে দিয়েছিল। বিকালে ফয়সাল রোহিতের ফ্ল্যাটে গিয়ে তার মৃতদেহ দেখে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই মিনু ও খুশি সেখানে এসেছিল। ফয়সাল সন্দীপকে বলে, সত্যি বলছি স্যার, ওই ভিডিও বিশ্বাস করবেন না। ওই ভিডিওর পর আমি আর রোহিদাস একসাথে ইরানি হোটেলে চাও খেয়েছিলাম। সন্দীপ বলে, পাগল পেয়েছিস? ফয়সালকে খুশির ভিডিওটি দেখিয়ে বলে, এই ভিডিও দেখার পর চা খেয়েছিলি? ফয়সাল বলে, এই ভিডিও না, অন্য একটি ভিডিও। তারপর নিজের ফোন বের করে একটি ভিডিও প্লে করে যেখানে দেখা যাচ্ছিল ফয়সাল রোহিতকে মারছে। ফয়সাল জানায় রোহিত মারা যাওয়ার 2 দিন পর একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি তাকে পাঠিয়ে বলেছিল সে যদি রোহিতের দেওয়া 20 লাখ টাকা তাকে না দেয় তাহলে সে ভিডিওটা পুলিশকে পাঠিয়ে দেবে। ফয়সাল ভেবেছিল ওই লোকটিই মনে হয় সন্দীপদের ইনফর্ম করেছিল। সন্দীপ ফয়সালকে বলে ওই আইডিতে মেসেজ করে জানিয়ে দিতে যে ফয়সাল আজ রাতে তাকে 20 লাখ টাকা দেবে। রাতে ফয়সাল একটি ব্রিফকেস হাতে নিয়ে লোকটির জন্য অপেক্ষা করছিল। তার থেকে একটু দূরেই সন্দীপ, দীপিকা এবং জাভেদ গাড়িতে বসেছিল। সন্দীপ দীপিকাকে প্রশ্ন করে, এখন কে আসবে জানো? দীপিকা বলে, অফকোর্স বিপিন আসবে। সন্দীপ একই কথা জাভেদকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, বিপিন তো না শিওর। তারপর দুজনেই হেসে ওঠে। দীপিকা কনফিউজড হয়ে যায়। তারপর বলে ওঠে ভিডিও সেই করতে পারবে যে জানতো রোহিত ও ফয়সালের দেখা হবে, আর রবির মধ্যে সেটা বিপিন। এরই মাঝে লোকটি টাকা নিতে চলে আসলে সন্দীপরা গাড়ি থেকে নেমে তার পিছু করতে করতে বলে, বিপিনের ফোন বন্ধ। বিপিনের কোনো ছবি নেই, কারণ বিপিনের কোনো অস্তিত্বই নেই। রবি বিপিন ছেড়েছিল, সেই রোহিতের বিজনেস পার্টনার, আর ফয়সালকেও সেই কল করেছিল। রোহিত মারা যাওয়ার পর রবি ফয়সালকে কল করে ব্ল্যাকমেল করেছিল। নিজেকে বাঁচাতে সে নিজে থেকে এসে বিপিনের গল্প শোনায়। তারা লোকটিকে রবি বলে ডাক দিতেই লোকটি পালাতে শুরু করে। সামনে থেকে দীপিকা এসে তাকে আটকাতে গেলে লোকটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে হঠাৎ একটি গাড়ি এসে তাকে পিষে দিয়ে চলে যায়। তারা গিয়ে মুখ থেকে কাপড় সরাতেই দেখতে পাই লোকটি আসলেই রবি এবং সে মারা গিয়েছে। অর্থাৎ সন্দীপ ও জাভেদের কথাগুলোই সত্যি। দৃশ্যপট পরিবর্তন হয় হসপিটালে। রবির ধাক্কায় পড়ে গিয়ে দীপিকার হাত ভেঙে গিয়েছিল, আর খুশি তার সেবা করছে। সন্দীপ হসপিটালে দীপিকাকে দেখতে এসে খুশিকে জানায় গতকাল চার্জশিট ফাইল করা হয়েছে। খুশির নাম সাসপেক্ট লিস্ট থেকে বের করে উইটনেস লিস্টে নেওয়া হয়েছে। তাছাড়া 2 জন ব্যক্তি ধরা পড়েছে যারা স্বীকারোক্তি দিয়েছে যে রোহিদাস এবং রবি রোহিত এবং বিপিন সেজে স্ক্যাম করছিল। সন্দীপের কল আসায় সে হসপিটাল থেকে চলে যায়। খুশি আনন্দে আত্মহারা হয়ে দীপিকাকে জড়িয়ে ধরে। তারপর দীপিকাকে বলে বাবাকে নিতে যেতে হবে, আমি বের হচ্ছি। যাওয়ার আগে বলে আরো একটি ছোট কাজ করে দিতে হবে। দীপিকা জিজ্ঞেস করে কি কাজ? খুশি বলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে। দীপিকা মুচকি হেসে বলে ঠিক আছে। খুশি বিদায় নিয়ে চলে যায়। আপনারা কি ভাবছেন মুভি শেষ? রোহিতের খুনিকে জানতে চাইবেন না? ভিডিওটি একটু পজ করে ঝটপট কমেন্ট করুন তো কে খুনি হতে পারে। যাই হোক, কাহিনীতে ফেরা যাক। দীপিকা খুশির চ্যানেল বের করে মুভির শুরুতে দেখানো সেই ভিডিওটা দেখতে শুরু করে। ভিডিওটি দেখতে দেখতে সে কিছু একটা খেয়াল করে। সে জুম করে দেখতে পায় শ্রুতির ফোনে রোহিতের ছবি এবং ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্টের ফর্ম। চলুন দেখে আসা যাক আসল কাহিনী কি। সেদিন সি বিচে আইসক্রিম খাওয়া শেষ হওয়ার পর বাড়ি ফিরে খুশি শ্রুতির ফোন চার্জে দেওয়ার সময় রোহিতের ছবি দেখতে পায়। সেভাবে শ্রুতি হয়তো রোহিতকে পছন্দ করে, কিন্তু পরে জানতে পারে শ্রুতির বাবা মারা যাওয়ার পর তার ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হয়েছে। সে খোঁজ নিয়ে জানতে পেরেছে রোহিত কোম্পানি জয়েন করার পরই এরকম 4-5টি ক্লেম রিজেক্ট হয়েছে, যেগুলোর ইনচার্জ ছিল রোহিত। কোম্পানিতে রিপোর্ট করে কোনো লাভ হবে না, কারণ তাদের কাছে কোনো সলিড এভিডেন্স নেই। তখন খুশি ডিসাইড করে সে সোশ্যাল মিডিয়াতে রোহিতকে এক্সপোজ করবে। তাই তারা প্ল্যান মোতাবেক রোহিতের পিছু করতে শুরু করে। তারা দেখতে পায় রোহিত একাধিক এটিএম কার্ড দিয়ে অনেকগুলো টাকা তুলছে। তারা বুঝে যায় কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই আছে। রোহিতের পিছু করতে করতে তারা দেখতে পায় রোহিত মিনুর বাবার লন্ড্রি থেকে কাপড় চোপড় কালেক্ট করছিল। তারা আবারও রোহিতের পিছু করতে করতে তার বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। তারপর নিচে দাঁড়ো অন্ধকার সুযোগ না নিয়ে উপরে উঠে যায়। অন্যদিকে রোহিত ঘরে ঢুকে দেখতে পায় তার নতুন
নতুন ফার্নিচার চলে এসেছে, তবে ফার্নিচারের আঘাতে দরজার লক ভেঙে গিয়েছিল। সে দারোয়ানকে ডাকে কিন্তু সাড়া না পেয়ে নিচে চলে যায়। এই ফাঁকে খুশি রোহিতের ফ্ল্যাটে ঢুকে পড়ে আর শ্রুতি পাহারা দিতে থাকে। খুশি যখন রোহিতের কাগজপত্রের ছবি তুলছিল তখন রোহিত আবারও ফিরে আসতে থাকলে শ্রুতি খুশিকে কল করে কিন্তু খুশি ফোন তোলে না। ছবি তুলতে তুলতেই রোহিত চলে আসে। খুশি বাহানা দিতে থাকে যে সে ভুল করে ঢুকে পড়েছিল, কিন্তু রোহিত বুঝে যায় খুশি তার কাগজপত্রের ছবি তুলছিল। সে খুশিকে ছবি ডিলিট করতে বলে, কিন্তু খুশি ডিলিট করছে না দেখে তার হাত মুচড়ে ধরে। খুশির চিৎকার শুনে শ্রুতি সেখানে চলে আসে। তারপর তিনজনের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে খুশিকে বাঁচানোর জন্য শ্রুতি হাতুড়ি দিয়ে রোহিতের মাথা জোরে আঘাত করে। সেই আঘাতেই রোহিত মারা যায়। খুশি নিজেকে শান্ত করে বলে, আমাদের এখানে কেউ আসতে দেখেনি, সিসিটিভি ফুটেজও নেই আর দারোয়ানও ছিল না। যাওয়ার আগে দুই বান্ধবী নিজেদের ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় রোহিতের একটি ব্যাগ নিয়ে বেরিয়ে জুহু বিচে চলে আসে। খুশি রোহিতের ব্যাগটি চেক করে দেখে সেখানে রোহিতের জামা কাপড়ের পাশাপাশি অনেকগুলো টাকা, যেগুলো সে এটিএম থেকে তুলেছিল। সে ব্যাগটি শ্রুতিকে দিয়ে নিজের মোবাইল খুঁজতে গিয়ে রিয়েলাইজ করে সে তার ফোন রোহিতের ফ্ল্যাটেই ফেলে এসেছিল। শ্রুতি বলে, এই যে তোর ফোন। খুশি বলে, এইটা না, যেটা দিয়ে ছবি তুলছিলাম। অর্থাৎ এটা খুশির সেকেন্ড ফোন। খুশি ফিরে যেতে চায় কারণ ফোনটি অন্য কারোর হাতে গেলে তারা ফেসে যেতে পারে, কিন্তু শ্রুতি রাজি হয় না। সে বলে, আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। তারপর শ্রুতি নিজের রাইটার মস্তিষ্কের সঠিক প্রয়োগ করে একটি চমৎকার স্ক্রিপ্ট বানায়। অর্থাৎ খুশির লাইফ থেকে শুরু করে রোহিতের ফ্ল্যাট পর্যন্ত পৌঁছানো সবটা শ্রুতি প্ল্যান করেছিল। রোহিতের লাশ দেখে মিনু দৌড়ে বের হয়ে গেলে সেই সুযোগে খুশি নিজের ফোনটা নিয়ে নিয়েছিল। দীপিকা সবটা বুঝতে পেরে খুশিকে ডাকতে গিয়েও থেমে যায়। খুশি আনন্দের সাথে শ্রুতিকে জানায় তারা বিপদমুক্ত। প্রাইম সাসপেক্ট মৃত রবি। খুশি যাওয়ার আগে দীপিকার দিকে তাকিয়ে আবারও থ্যাংক ইউ বলে। দীপিকা পুতুলের মতো নিশ্চুপ হয়ে শুরু থেকে সবটা ভাবতে শুরু করে। সে রিয়েলাইজ করে এই সিস্টেম কখনোই শ্রুতিকে তার পাওনা টাকা দেওয়াতে পারতো না, অথবা রোহিত যাদের সাথে অন্যায় করেছে তাদের ন্যায় পাইয়ে দিতে পারতো না। তবে খুশি এবং শ্রুতি দ্বারা ঘটে যাওয়া আনএক্সপেক্টেড ঘটনার জন্য তারা ঠিকই শাস্তি পেত। তাই সে পুলিশকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেয় এবং অবশেষে খুশির ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। এখানেই লাইক আর সাবস্ক্রাইব মুভিটি সমাপ্ত হয়। আই হোপ আপনারাও লাইক এবং সাবস্ক্রাইব করেছেন। অনেক লম্বা একটি ভিডিও ছিল, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।